কিন্তু হোস্টেল থেকে জোর করে ছাত্রছাত্রীদের বের করলে গত পরশুদিন যাদবপুরে হয়েছে। আমাকে হোস্টেলের স্টুডেন্টরা বলেছে যে আমরা যেতে চাইনি, আমাদেরকে বাধ্য করিয়েছে। আমি আজকে ভিসিকে বলেছি, যাদবপুরের ভিসির সঙ্গে আমার ফোনে কথা হয়েছে, যে দেশ গণতান্ত্রিক দেশ, বাক স্বাধীনতা আছে, কিন্তু হোস্টেলের ছেলেদের জোর করে এসব করা যাবে না। আর মিছিল মিটিং তো আমরা অ্যালাউড। উনার যদি হিম্মত থাকে তাহলে উনি আসুন যাদবপুর ইউনিভার্সিটির ক্যাম্পাসে এবং ছাত্রছাত্রীদের সাথে কথা বলুন। কোনো ছাত্রছাত্রীকে কোনো বিশ্ববিদ্যালয়ে, কোনো ইনস্টিটিউটে, কোনো কলেজে, কোনো জায়গায় ফোর্স করা হয়নি কোনো মিছিলে আসবার জন্য। সব ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে ওই ভারতবর্ষের ঝান্ডাটা, ভারত পতাকা, তাকে হাতে নিয়ে ধর্মেন্দ্র এবং মোদি এবং তার সাথে সাথে শুভেন্দুকে একসাথে চেয়ার থেকে টেনে ফেলবে। ভারতবর্ষের মাটি নেতাজি সুভাষচন্দ্র বোসেদের মাটি, ভারতবর্ষের মাটি ভগৎ সিংদের মাটি, কোনো সাভারকারের ওই পোষা যে বাঁদরগুলো তাদের মাটি এটা নয়, কোনো মুচলেকার মাটি পশ্চিমবঙ্গ নয়, এটা ছাত্র আন্দোলন, এটা গণ আন্দোলনের মাটি। আন্দোলন করবে ছাত্রছাত্রীরা, যদি কারো দম থাকে আটকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই তো একসময় শুক্রবারই ছিলেন। তার তো ফটো ভাইরাল হচ্ছে যে কোনো এক সভায় মাথায় টুপি পরে শুক্রবারই সেজে তিনি তো নিজেই বসে আছেন। তাহলে আজকে রাজনৈতিক দল পরিবর্তন হয়ে গেছে বলে শুক্রবারীরা খুব খারাপ হয়ে গেছে। আর যখন অন্য রাজনৈতিক দলে ছিলেন তখন তো শুক্রবারই হয়েই ভোট চাইতে যেতেন, তখন শুক্রবারীদের কাছেই ভোট চাইতে যেতেন এবং শুক্রবারীরাই তখন ভোট দিতেন এবং খুব ভালো করে জানেন যে শুক্রবারীদের ভোটেই তখন সরকার তৈরি হতো। কারণ পতাকা পোড়ানোর মতো একটা বড় ক্রাইম যেই দলের কর্মীরা করছে সেই দলকে উনি লিড দিচ্ছেন। তাহলে ওনার দলের কর্মীরা সব থেকে বড় দেশদ্রোহী। উনি আজকে শুক্রবারই তকমা লাগিয়ে দিচ্ছেন শুধুমাত্র মুসলমানদেরকে দাগানোর জন্য, মুসলমানদেরকে আসামি বানানোর জন্য, মুসলমানদেরকে যাতে বেশি বেশি করে জেলে ভরা যায় সেই জন্য। কারণ উনি জানেন যে মুসলমানদেরকে জেলে ভরেই শুধুমাত্র ওনাদের রাজনৈতিক উদ্দেশ্য পালন করা সম্ভব। মুসলমানদের বিরোধে কথা বলে মানুষকে শুধুমাত্র বিভ্রান্ত। মোদি প্রধানমন্ত্রী হয়ে যায়। আমাদের দেশে পশ্চিমবঙ্গের মতো রাজ্যে মমতা মুখ্যমন্ত্রী হয়েছেন, শুভেন্দু মুখ্যমন্ত্রী হয়েছেন। এটা তো আমাদের পক্ষে ইতিহাসের কলঙ্কজনক অধ্যায়। এগুলো ঘটনাচক্রে কেউ কেউ হয়তো মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হয়ে যান, কিন্তু তাদের অন্তরে যে বিদ্বেষ বিষ আছে সেটা তারা ভুলতে পারেন না। আরএসএস এবং মুসলিম লীগ দুটো মৌলবাদী সংস্থা মিলে ভারতবর্ষ বিভাজন করেছিল। এখন মুসলিম লীগ এখানে নেই, মাথা ঝাড়া দিতে পারছে না, কিন্তু আরএসএস আছে শক্তি নিয়ে। তার তো যে বিভাজনের চিন্তা, বিভাজনের তত্ত্ব, সে তো মাথা থেকে তাড়াতে পারেনি, তাই সে বিভাজনের পরিকল্পনা করেই যাচ্ছে। শিক্ষা তো বিজেপি চায় না, এটা তো বুঝতে হবে। আমরা কবে থেকে বলছি বিজেপি শিক্ষা চায় না, তারা চায় ধর্মান্ধতা, তারা চায় বিজ্ঞান বিরোধী চিন্তা, তারা চায় গোমূত্র আর গোবর। তাই ওরা গোবর এবং গোমূত্র নিয়ে গবেষণায় টাকা। আমি যখন আদিনায় গেলাম না, আমি কোনো মসজিদ খুঁজে পাইনি ওখানে কোনো মসজিদ খুঁজে পাইনি। আমি খুঁজে পেয়েছি একটা মন্দিরটা হচ্ছে আদিনাথ মন্দির, বাবা শিবের মন্দির। প্রত্যেকটা ইট চিল্লে বলছে এটা মন্দির। দর্শক, শুভেন্দু অধিকারী গুন্ডা দমন আইন দিয়ে মুসলিমদের এমন অবস্থা করবে যে মুসলিমদের 3 পুরুষ সেটা মনে রাখবে। এমন কথাবার্তার ধরন, এমন কথাবার্তার স্টাইল যদি থাকে একজন মুখ্যমন্ত্রীর, তাহলে সেই রাজ্যের অবস্থা কি হতে পারে সেটি আপনি বুঝতে পেরেছেন। দর্শক, শুভেন্দুর মাথায় মনে হয় গোবর ভরা। এটা আমি বলতেছি না, এটা বলতেছেন বিকাশ রঞ্জন। উনি বলতেছেন শুভেন্দুর মাথায় গোবর ভরা। গোবর নিয়ে গবেষণা করায়, মানে গোবর নিয়ে গবেষণা করবে, তার জন্য শুভেন্দু অধিকারী সেখানে টাকা পয়সা সরকারের তরফ থেকে ইনভেস্ট করে। কিন্তু পশ্চিমবঙ্গ কিংবা পুরো ভারতবর্ষ জুড়ে ছাত্রীরা লেখাপড়া করবে, পড়াশোনা করবে, সেই খরচ তিনি সরকারের তরফ থেকে দেয় না। কিন্তু গোবর নিয়ে গবেষণা করার জন্য সরকারের তরফ থেকে টাকা পয়সা এখানে খরচ করে, মানে বিজেপি সরকার, নরেন্দ্র মোদীর সরকার, শুভেন্দু অধিকারীর সরকার। আসলে এদের মাথায় গোবর ভরা। এরা আপনি দেখেছেন যে গরুর গোবর নিয়ে আসলে এরা খুব মানে স্বপ্ন দেখে যে এই গরুর গোবর এদেরকে একদিন অনেক উঁচু স্থানে নিয়ে যাবে। জেনজিরা এসব পাত্তা দেয় না। আপনারা দেখেছেন
কিভাবে নরেন্দ্র মোদীর গদি নাড়িয়ে ফেলেছিলেন ককরোচ জনতা পার্টি নামে যারা নেমেছিলেন। এখন সেখানেও সমস্যা। এই পার্টির বা এই আন্দোলনটি কিন্তু পুরো কলকাতা পর্যন্ত চলে এসেছিলেন। আমরা দেখেছি কলকাতা পর্যন্ত আসার পরে সেখানকার হিন্দু বলেন, মুসলিম বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, প্রত্যেকটি ধর্মের লোক সেখানে নেমেছিল। কিন্তু বেছে বেছে শুভেন্দু অধিকারী শুধু মুসলিমদেরকে গ্রেফতার করেছে। আমরা দেখেছি সালমান নামে একজন, তাকে গ্রেফতার করা হয়েছে এবং পরবর্তীতে ছেড়েও দিয়েছেন। যদি সে অভিযুক্ত হতো তাহলে কি তাকে গ্রেফতার করা হতো? যদি সে অভিযুক্ত হতো তাহলে কি তাকে ছেড়ে দেওয়া হতো? তো শুভেন্দু অধিকারী বলতেছিলেন যে শুক্রবারীরা এই কাজ করেছে। এখানে শুক্রবারীরা কি কাজ করেছে ভাই? এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান নির্বিশেষে, দল মত নির্বিশেষে মানুষ রাস্তায় নেমেছে এবং বিজেপি সরকারের পতন চেয়েছে। এখানে তো আমি কোনোভাবেই দেখি না যে এই কোনো মুসলিম তারা নেমেছেন এবং তাদেরকে আসলে পদত্যাগ করানোর জন্য কিংবা ক্ষমতা থেকে টেনে নামানোর জন্য মুসলিমরা কাজ করেছে, এটা তো আমরা দেখি না। এরকম তো কোনো ঘটনা ঘটেনি। কিন্তু মুসলিমদেরকেই কেন বেছে বেছে শুভেন্দু অধিকারীর গ্রেফতার করতে হবে? শুভেন্দু দেখলাম বলতেছেন, আপনারা ভিডিও শুরুতেই সেই ভিডিওর অংশটুকু দেখেছেন, যাদবপুর ইউনিভার্সিটিতে জোর করে ছাত্রদের আন্দোলন করতে বাধ্য করেছে। যাদবপুর ইউনিভার্সিটির ছেলেরা, সেখানকার ছাত্র এবং ছাত্রীরা কি বলেছেন সেটিও আপনারা ভিডিওর শুরুতে অল্প একটু অংশবিশেষ দেখেছেন। তারা বলতেছেন আমাদেরকে কেউ জোর করে না, আমরা নিজের ইচ্ছায় নেমেছি। আমাদের ভাই বোনেরা রাস্তায় আন্দোলন করতেছে, বিজেপি সরকার তাদের উপর নির্যাতন নিপীড়ন করতেছেন, গুলি চালাচ্ছেন। এটা দেখে আমরা সহ্য করতে না পেরে আমরা রাস্তায় নেমেছি এবং বিজেপি সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি, যাতে করে শিক্ষামন্ত্রীর পদত্যাগ হয়, তিনি প্রশ্নপত্র যাতে করে ফাঁস না করতে পারেন এবং পরবর্তীতে যখন শিক্ষামন্ত্রীর পদত্যাগ করাতে ছিলেন না, নরেন্দ্র মোদী রেখে দিয়েছিলেন যে ওরা আর কি করবে। পরবর্তীতে যখন নরেন্দ্র মোদীর পদত্যাগ চেয়েছিলেন, তারপরেই কিন্তু শিক্ষামন্ত্রীর পদত্যাগ করিয়েছেন। তো এখানে শুভেন্দু অধিকারী একটি ভুল ইনফরমেশন ছড়াচ্ছেন। উনি একজন মুখ্যমন্ত্রী হয়ে কীভাবে এরকম ভুল ইনফরমেশন ছড়ান আমি সেটাই বুঝি না। উনি বলতেছেন যাদবপুর ইউনিভার্সিটিতে জোর করে ছেলেদেরকে নামানো হয়েছে, কিন্তু তারা বলতেছেন যে আমরা নিজের ইচ্ছায় এই আন্দোলনে নেমেছি, আমাদেরকে কেউ জোর করে নামায়নি, এটা তারা বলেছেন। দর্শক, শুভেন্দু অধিকারী শুক্রবারই বলে মুসলমানদেরকে ছোট করার চেষ্টা করেছেন এবং শুক্রবারীদের উপরে দোষ চাপানোর চেষ্টা করেছেন। তো আমি দেখলাম ওনার বাবার জন্মদিনও শুক্রবার। তো উনি কি ওনার বাবাকে বলেছেন কিনা আমি জানি না। যাই হোক, বাবার কথা বাদই দিলাম। উনি নিজেও তো টুপি পরে মুসলিমদের সমাবেশে গিয়ে সেখানে বসেছেন এবং সেখানে শুক্রবারীদের কাছে ভোট চেয়েছেন। সেই সময় বা সেই দিন বা পুরনো দিন, তখনকার সময় শুক্রবারীরা ভালো ছিল, তাদেরকে ভোট চাওয়ার জন্য বা তাদের ভোট নেওয়ার জন্য শুক্রবারীরা ভালো ছিল, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে শুক্রবারীরা খারাপ, এটাই তো শুভেন্দু অধিকারী বলতেছেন। আপনারা সেই ভিডিও দেখেছেন। এবং যখন কোরবানি এসেছিলেন তখন কিন্তু আমরা দেখলাম যে মুসলিমদেরকে কিছুতেই গরু জবাই করতে দেয়নি। তো কিন্তু উনি নিজে যে গরুর গোশত খেয়েছেন মজা করে, সেটা আমরা দেখেছি। এই হচ্ছে আপনাদের শুভেন্দু অধিকারীর অবস্থা।
অন্যদিকে শুভেন্দু অধিকারী আরও একটি পরিকল্পনা করতেছেন, সেটা আমরা জানতে পেরেছি। আদিনা মসজিদ ভেঙে আদিনাথ মন্দির করবেন উনি, এই পরিকল্পনা চলতেছে। পশ্চিমবঙ্গের বহু জায়গায় ইতিমধ্যে মসজিদ ভেঙে সেখানে মন্দির করে ফেলেছেন বা কাজ চলতেছেন। আমরা দেখেছি যে ওই এয়ারপোর্টের মসজিদটির কথা, এয়ারপোর্টের সেখানে মসজিদ ভেঙে সেখানে এয়ারপোর্ট করবেন, এটা আমরা দেখেছি। কিন্তু সেটা নামাজ পড়া এখন পর্যন্ত বন্ধ রয়েছে, কিন্তু ভাঙতে এখনও পর্যন্ত পারেননি, কারণ মুসলিমরা তো আছে এবং এখানে মসজিদটি আগে হয়েছিল এয়ারপোর্ট বানানোর আগে, সেই কারণে এখন পর্যন্ত ভাঙতে পারেননি তারা, কিন্তু ভেঙে ফেলবেন। পশ্চিমবঙ্গের অনেক জায়গার মসজিদ ভেঙে ফেলবেন। এটা শুভেন্দু অধিকারী যতদিন ক্ষমতায় থাকবেন ততদিন ভাঙবেন, এটাই স্বাভাবিক। দর্শক, আপনাদের জন্য আমি কয়েকটি ভিডিও রেখেছি, সেই ভিডিওগুলি আপনি অবশ্যই দেখে যাবেন। আপনি দেখলে বুঝতে পারবেন যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি। তো যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন, এখনই একটি সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিও দেখার জন্য। মোদি প্রধানমন্ত্রী হয়ে যায়। আমাদের দেশে পশ্চিমবঙ্গের মতো রাজ্যে মমতা মুখ্যমন্ত্রী হয়েছেন, শুভেন্দু মুখ্যমন্ত্রী হয়েছেন। এটা তো আমাদের পক্ষে ইতিহাসের কলঙ্কজনক অধ্যায় এগুলো। ঘটনাচক্রে কেউ কেউ হয়তো মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হয়ে যান, কিন্তু তাদের অন্তরে যে বিদ্বেষ বিষ আছে সেটা তারা ভুলতে পারেন না। RSS এবং মুসলিম লীগ দুটো মৌলবাদী সংস্থা মিলে ভারতবর্ষ বিভাজন করেছিল। এখন মুসলিম লীগ এখানে নেই, মাথা যারা দিতে পারছে না, কিন্তু RSS আছে শক্তি নিয়ে। তার তো যে বিভাজনের চিন্তা, বিভাজনের তত্ত্ব, সে তো মাথা থেকে তাড়াতে পারেনি, তাই সে বিভাজনের পরিকল্পনা করেই যাচ্ছে। শিক্ষা তো বিজেপি চায় না, এটা তো বুঝতে হবে। আমরা কবে থেকে বলছি বিজেপি শিক্ষা চায় না, তারা চায় ধর্মান্ধতা, তারা চায় বিজ্ঞান বিরোধী চিন্তা, তারা চায় গোমূত্র আর গোবর। তাই ওরা গোবর এবং গোমূত্র নিয়ে গবেষণায় টাকা দেয়, কিন্তু বিজ্ঞান শিক্ষায় গবেষণার জন্য টাকা দেয় না। এই যে CPIM বা কমিউনিস্ট পার্টি, CPIM না, তারা যে আদর্শ বিশ্বাস করে, যে আদর্শ তারা লালন পালন করে, সেটা ওদের ঘুম কেড়ে নেওয়ার মতো। কেন মন্দির চলে যাবে, মন্দিরে পুরোহিত থাকবে না, সেখান থেকে টাকা চুরি করা যাবে না। যে ঘটনাচক্রে কেউ কেউ হয়তো মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হয়ে যান, কিন্তু তাদের অন্তরে যে বিদ্বেষ বিষ আছে সেটা তারা ভুলতে পারেন না। সেই জন্যই তারা সাংবিধানিক পদের গুরুত্ব বোঝেন না। এদের অন্তরে বিদ্বেষ বিষ নাশতে হবে। রবীন্দ্রনাথ বলেছিলেন না, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো। রবীন্দ্রনাথ জানতেন যে এই ধরনের কিছু রাজনৈতিক নেতা ভারতবর্ষে মাথাচাড়া দিয়েছে এবং দেবে, সেই জন্য তিনি বলেছিলেন। তো ওদের কথায় খুব বেশি গুরুত্ব না দিয়ে আমাদের সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হলে পরে ওরা ভয় পেয়ে পালিয়ে যাবে। যতজনকে গ্রেফতার করা হয়েছিল আমরা দেখেছিলাম যে সবাই মুসলিম, এই দাঁড়িয়ালা টুপিদেরকে এত বিজেপির ভয় কিসের, এই প্রশ্ন তো বারবার উঠে আসছে। তার কারণ হচ্ছে ওরা তো দেশটাকে ঐক্যবদ্ধ রাখতে চায় না। RSS এবং মুসলিম লীগ দুটো মৌলবাদী সংস্থা মিলে ভারতবর্ষ বিভাজন করেছিল। এখন মুসলিম লীগ এখানে নেই, মাথা যারা দিতে পারছে না, কিন্তু RSS আছে শক্তি নিয়ে। সুতরাং তার তো যে বিভাজনের চিন্তা, বিভাজনের তত্ত্ব, সে তো মাথা থেকে তাড়াতে পারেনি, তাই সে বিভাজনের পরিকল্পনা করেই যাচ্ছে। ওরা দেশ বিভাজন চায়। আমি বলি ওরা দেশ বিরোধী। তার কারণ ওরা দেশ বলতে বোঝে মন্দির আর পুরোহিত, এর বাইরে ওদের কাছে দেশ বলে কিছু নেই। প্রোটেস্টের পর আমরা দেখতে পেলাম যে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করলেন এবং নতুন শিক্ষামন্ত্রী হলেন, কিন্তু প্রশ্ন হচ্ছে যিনি এখন শিক্ষামন্ত্রী তিনি 2018 থেকে 2024 পর্যন্ত কয়লা মন্ত্রী ছিলেন, তাহলে শিক্ষার উন্নয়ন নিয়ে সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। শিক্ষা তো বিজেপি চায় না, এটা তো বুঝতে হবে। আমরা কবে থেকে বলছি বিজেপি শিক্ষা চায় না, তারা চায় ধর্মান্ধতা, তারা চায় বিজ্ঞান বিরোধী চিন্তা, তারা চায় গোমূত্র আর গোবর। তাই ওরা গোবর এবং গোমূত্র নিয়ে গবেষণায় টাকা দেয়, কিন্তু বিজ্ঞান শিক্ষায় গবেষণার জন্য টাকা দেয় না। একটা দলের তো উত্থানের ইতিহাসটা বুঝতে হবে। তারা কবে মানুষের মৌলিক শিক্ষার জন্য চেষ্টা করেছে? কোনো দিনও করেনি। সেই জন্য ওদের কাছ থেকে এসব আশা করাটাই অন্যায়। লড়াই হয়েছে, লড়াইয়ের মুখে দাঁড়িয়ে ওরা ভয় পেয়েছেন, ভয় পেয়ে একজনকে পদত্যাগ করিয়েছেন, কিন্তু ওরা এতটাই নিম্নমানের
যে সেখানে একজন উচ্চশিক্ষিত স্বচ্ছ কাউকে আনবেন, সেটা আনতে পারেন। এটা হচ্ছে ওদের দৃষ্টিভঙ্গির ফল। ধর্মেন্দ্র প্রধান ছিলেন আরএসএসের ক্যাডার, যাকে নিয়েছেন সেও আরএসএসের ক্যাডার। এর বাইরে যাওয়ার মতো ওদের সাধ্য নেই। ওদের দলে কি ভুল করে অনেক শিক্ষিত মানুষ আছেন না? আছেন, ভুল করে অনেক শিক্ষিত মানুষ থাকেন, তাদের একজন কাউকে মন্ত্রী করতে পারতেন। তেরেঙ্গা মিছিলের নামে আমরা দেখতে পেলাম একেবারে ধর্মতলা চত্বরে যেভাবে সিপিএম এর পতাকাকে লাথি মেরে, জুতো দিয়ে এবং উড়িয়ে দেওয়া হলো। গণতান্ত্রিক রাজ্যে আমরা এই ঘটনা দেখতে পাচ্ছি, বিজেপি ক্ষমতায় আছে, তার কি বলবো? এতে সিপিএমে কিছু যায় আসে না। কিন্তু ওরা কাকে অপমান করলো? ওরা অপমান করলে কিন্তু আমাদের জাতীয় পতাকাকে। ওরা যদি বিজেপির ঝান্ডা কাঁধে নিয়ে করতো আমি বুঝতাম, কিন্তু ওরা জাতীয় পতাকা কাঁধে নিয়েছেন। ওরা কি জানেন যারা এটা করেছেন জাতীয় পতাকার গুরুত্বটা কী? ওরা কি জানেন জাতীয় পতাকার তাৎপর্য কী? কেন তেরঙ্গা, তিনটে রঙের কি তাৎপর্য? ওরা জানেন না। ওদের নেতারা যদি কেউ জানেন তাও শেখাননি। সুতরাং আমি বলি ওরা সেদিনকে প্রকৃতপক্ষে জাতীয় পতাকার অবমাননা করেছেন। আমি যদি শাসক হতাম সঙ্গে সঙ্গে এদের গ্রেপ্তার করতাম। লাল পতাকা পুড়িয়েছে ওই জন্যে নয়, তুমি জাতীয় পতাকার অবমাননা করেছ। জাতীয় মানে কি? ভারতবর্ষের সমস্ত মানুষ। লাল পতাকা কার প্রতিনিধিত্ব করে? গরিব, খেটে খাওয়া, মেহনতি মানুষের। এবার কি ওরা তেরাঙ্গা কাঁধে নিয়ে ওর গাড়ি শরীরে রক্তটা বার করে দেবে? লাল তো দেখি ওরা করুন, যে আমরা আমাদের সব লাল রক্ত বার করে ওখানে গেরুয়া রক্ত ঢুকে দেবো। বিধানসভায় তো সিপিএম একটা, তারপরেও বিজেপির এত ভয় কি? ওরা সিপিএম আতঙ্কে ঘুমোয় না ওদের আদর্শের। ওরা জানেন যে সিপিআইএম বা কমিউনিস্ট পার্টি, সিপিআইএম না, তারা যে আদর্শ বিশ্বাস করে, যে আদর্শ তারা লালন পালন করে, সেটা ওদের ঘুম কেড়ে নেওয়ার মতো। কেন মন্দির চলে যাবে, মন্দিরে পুরোহিত থাকবে না, সেখান থেকে টাকা চুরি করা যাবে না। মৌলবাদীরা তাই করে। এবং মৌলবাদীরা একটা মসজিদ নিয়ে মাতামাতি করবে। মানে তুমি যদি প্রার্থনা করো ঈশ্বর, তুমি সর্বত্রই তোমাদের মতো ঈশ্বর, তাহলে মসজিদ এখানে হলো কি ওখানে, তাদের কী যায় আসে? এগুলো মৌলবাদীরা করে। যারা আমি দেখেছি যথার্থই ধর্মীয় মানুষ, তিনি হিন্দু হন বা মুসলমান হন, তারা এইসব নিয়ে আমরা। কিন্তু হোস্টেল থেকে জোর করে ছাত্রছাত্রীদের বের করলে গত পরশুদিন যাদবপুরে হয়েছে। আমাকে হোস্টেলের স্টুডেন্টরা বলেছে যে আমরা যেতে চাইনি, আমাদেরকে বাধ্য করিয়েছে। আমি আজকে ভিসিকে বলেছি, যাদবপুরের ভিসির সঙ্গে আমার ফোনে কথা হয়েছে, যে দেশ গণতান্ত্রিক দেশ, বাক স্বাধীনতা আছে, কিন্তু হোস্টেলের ছেলেদের জোর করে এসব করা যাবে না। আর মিছিল মিটিং তো আমরা অ্যালাউড। উনার যদি হিম্মত থাকে তাহলে উনি আসুন যাদবপুর ইউনিভার্সিটির ক্যাম্পাসে এবং ছাত্রছাত্রীদের সাথে কথা বলুন। কোনো ছাত্রছাত্রীকে কোনো বিশ্ববিদ্যালয়ে, কোনো ইনস্টিটিউটে, কোনো কলেজে, কোনো জায়গায় ফোর্স করা হয়নি কোনো মিছিলে আসবার জন্য। সব ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে ওই ভারতবর্ষের ঝান্ডাটা, ভারত পতাকা, তাকে হাতে নিয়ে ধর্মেন্দ্র এবং মোদি এবং তার সাথে সাথে শুভেন্দুকে একসাথে চেয়ার থেকে টেনে ফেলবে। ভারতবর্ষের মাটি নেতাজি সুভাষচন্দ্র বোসেদের মাটি, ভারতবর্ষের মাটি ভগৎ সিংদের মাটি, কোনো সাভারকারের ওই পোষা যে বাঁদরগুলো তাদের মাটি এটা নয়, কোনো মুচলেখার মাটি পশ্চিমবঙ্গ নয়, এটা ছাত্র আন্দোলন, এটা গণ আন্দোলনের মাটি। আন্দোলন করবে ছাত্রছাত্রীরা, যদি কারো দম থাকে আটকে দেখা। ছাত্রছাত্রীরা সমগ্র ভারতবর্ষ জুড়ে এবং সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে স্বতঃস্ফূর্তভাবে সেই দিনের আন্দোলনে যোগ দিয়েছেন ওই নরেন্দ্র এবং ধর্মেন্দ্রকে চেয়ার থেকে ফেলার জন্য। এইটা বিজেপির আরেকটা কৌশল, তারা নানানভাবে ধর্মের ভিত্তিতে মানুষজনকে বিভাজন করে এই সমগ্র ঐক্যবদ্ধ ছাত্র আন্দোলনকে ধ্বংস করার তাদের চেষ্টা। বিজেপির যেটা সবথেকে বড় ভয় তা হচ্ছে যদি সব ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে যায় তাহলে আর ওই আরএসএসের যে হিন্দু ব্রাহ্মণ এই যে ওদের কিছু বোগাস আনসাইন্টিফিক বক্তব্যগুলো আছে তারা সেগুলো আর চ্যাম্পিয়ন করতে পারবেন না। তাই এই মিছিল ছিল ছাত্র সমাজের, এই মিছিল কোনো রকম শুক্রবারীদের মিছিল ছিল না। শুভেন্দু অধিকারী দুদিন আগে দুটো বাইট দিয়েছিলেন। একটি বাইটে উনি বলছেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নাকি হোস্টেল থেকে জোর করে নিয়ে আসা হয়েছে। আমরা সেই ক্ষেত্রে একটি ওপেন লেটার দিয়েছি। আমরা বলছি উনার যদি হিম্মত থাকে তাহলে উনি আসুন যাদবপুর ইউনিভার্সিটির ক্যাম্পাসে এবং ছাত্রছাত্রীদের সাথে কথা বলুন। কোনো ছাত্রছাত্রীকে কোনো বিশ্ববিদ্যালয়ে, কোনো ইনস্টিটিউটে, কোনো কলেজে, কোনো জায়গায় ফোর্স করা হয়নি কোনো মিছিলে আসবার জন্য। ছাত্রছাত্রীরা সমগ্র ভারতবর্ষ জুড়ে এবং সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে স্বতঃস্ফূর্তভাবে সেই দিনের আন্দোলনে যোগ দিয়েছেন ওই নরেন্দ্র এবং ধর্মেন্দ্রকে চেয়ার থেকে ফেলার জন্য।
এই ক্ষেত্রে উনার যতই যা মন্তব্য থাকুক, আমাদের এটাই বক্তব্য, ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হলে তাকে আটকানোর ক্ষমতা কোনো আরএসএসের বাবার নেই। এই বিষয়ে এইটা বিজেপির আরেকটা কৌশল, তারা নানানভাবে ধর্মের ভিত্তিতে মানুষজনকে বিভাজন করে এই সমগ্র ঐক্যবদ্ধ ছাত্র আন্দোলনকে ধ্বংস করার তাদের চেষ্টা। সেই ক্ষেত্রে তারা বলছেন যে সেখানে কোনো মুসলমান মানুষকে থাকতে দেবেন না। আমাদের বক্তব্য কেন? ভারতবর্ষে এটা কোথাও লেখা নেই, ভারতবর্ষের কনস্টিটিউশন বলছে ভারতবর্ষ সমগ্র ধর্ম, সমগ্র জাতি, সমগ্র ভাষার মানুষকে নিয়ে তৈরি। ওটা কোনো ব্রাহ্মণদের দিয়ে তৈরি নয়, কোনো হিন্দুদের দিয়ে তৈরি নয়। সব ধর্মের মানুষের সমান অধিকার আছে ভারতবর্ষে থাকবার। সব ধর্মের মানুষ, সব জাতির মানুষ, সব ভাষার মানুষ এই আন্দোলনে যোগদান দিয়েছেন এবং ভবিষ্যতেও দেবেন। সেটা শুভেন্দু অধিকারীর যদি অসুবিধে হয় উনার হবে, যদি নরেন্দ্র মোদীর অসুবিধা হয় হবে, কিন্তু তাদেরকে এটা বলে রাখার সব ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে ওই ভারতবর্ষের ঝান্ডাটা, ভারত পতাকা, তাকে হাতে নিয়ে ধর্মেন্দ্র এবং মোদী এবং তার সাথে সাথে শুভেন্দুকে একসাথে চেয়ার থেকে টেনে ফেলবে। তাতে যদি তাদের সমস্যা হয়, তারা নানান কটূক্তি করতে পারেন, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। জেনজি পথে নেমেছে, তাদের হুঁশিয়ার থাকতে হবে। বিজেপির যেটা সবথেকে বড় ভয় তা হচ্ছে যদি সব ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে যায়, তাহলে আর ওই আরএসএসের যে হিন্দু ব্রাহ্মণ এই যে ওদের কিছু বোগাস আনসাইন্টিফিক বক্তব্যগুলো আছে, তারা সেগুলো আর চ্যাম্পিয়ন করতে পারে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই তো একসময় শুক্রবারই ছিলেন। তার তো ফটো ভাইরাল হচ্ছে যে কোনো এক সভায় মাথায় টুপি পরে শুক্রবারই সেজে তিনি তো নিজেই বসে আছেন। তাহলে আজকে রাজনৈতিক দল পরিবর্তন হয়ে গেছে বলে শুক্রবারীরা খুব খারাপ হয়ে গেছে। আর যখন অন্য রাজনৈতিক দলে ছিলেন তখন তো শুক্রবারই হয়েই ভোট চাইতে যেতেন, তখন শুক্রবারীদের কাছেই ভোট চাইতে যেতেন এবং শুক্রবারীরাই তখন ভোট দিতেন। এবং খুব ভালো করে জানেন যে শুক্রবারীদের ভোটেই তখন সরকার তৈরি হতো। কারণ পতাকা পোড়ানোর মতো একটা বড় ক্রাইম যেই দলের কর্মীরা করছে, সেই দলকে উনি লিড দিচ্ছেন। তাহলে ওনার দলের কর্মীরা সব থেকে বড় দেশদ্রোহী। উনি আজকে শুক্রবারই তকমা লাগিয়ে দিচ্ছেন শুধুমাত্র মুসলমানদেরকে দাগানোর জন্য, মুসলমানদেরকে আসামি বানানোর জন্য, মুসলমানদেরকে যাতে বেশি বেশি করে জেলে ভরা যায় সেই জন্য। কারণ উনি জানেন যে মুসলমানদেরকে জেলে ভরেই শুধুমাত্র ওনাদের রাজনৈতিক উদ্দেশ্য পালন করা সম্ভব। মুসলমানদের বিরোধে কথা বলে মানুষকে শুধুমাত্র বিভ্রান্ত করতে চাইছে। মুখ্যমন্ত্রী নিজেই শুক্রবারই সেজে বসে থাকতেন যখন একটা সময়, তখন তো এরকম বক্তব্য দেখা যেত, তখন তো তিনি বিজেপির বিরুদ্ধেই কথা বলতেন। তখন মানুষকে প্রতিশ্রুতিগুলো পালন করতে পারেনি। মানুষ এই প্রতিশ্রুতিগুলো নিয়ে যাতে কথা না বলে, মানুষ যাতে সমাজ যাতে অন্য রকমের টপিক নিয়ে মেতে থাকে, অন্য রকমের কনসেপ্ট নিয়ে মানুষ মেতে থাকে, মানুষের যাতে বিভ্রান্ত হয়ে থাকে, আসল ইস্যুগুলো নিয়ে যাতে আমরা প্রশ্ন না করি, মানুষ যাতে আসল ইস্যু নিয়ে প্রশ্ন না করে, তাই এইসব শুক্রবারই মন্তব্য করছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি মন্তব্য করেছেন যে শুক্রবারীদের বেছে বেছে ধরা হবে এবং ধরলেনও তিনি শুক্রবারীদের বলা, তারপর বললেন যে 3 পুরুষ মনে রাখার মতো শাস্তি দেওয়া হবে, তারপর দেখা গেল তো 2 দিন পরে জামিন পেয়ে গেল। কিভাবে দেখছেন এই বিষয়টা? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই তো একসময় শুক্রবারই ছিলেন। তার তো ফটো ভাইরাল হচ্ছে যে কোনো এক সভায় মাথায় টুপি পরে শুক্রবারই সেজে তিনি তো নিজেই বসে আছেন। তাহলে আজকে রাজনৈতিক দল পরিবর্তন হয়ে গেছে বলে শুক্রবারীরা খুব খারাপ হয়ে গেছে। আর যখন অন্য রাজনৈতিক দলে ছিলেন তখন তো শুক্রবারই হয়েই ভোট চাইতে যেতেন, তখন শুক্রবারীদের কাছেই ভোট চাইতে যেতেন এবং শুক্রবারীরাই তখন ভোট দিতেন। এবং খুব ভালো করে জানেন যে শুক্রবারীদের ভোটেই তখন সরকার তৈরি হতো। আজকে তিনি শুক্রবারই, সোমবারই, মঙ্গলবারই যেই বক্তব্যগুলোই রাখছেন না কেন, একেবারে অসাংবিধানিক বক্তব্য। মুখ্যমন্ত্রী হয়ে নিজে অসাংবিধানিক বক্তব্য রাখছেন, নিজে উস্কানিমূলক বক্তব্য রাখছেন এবং যারা এই বক্তব্যগুলোর বিরুদ্ধে কথা বলছে তাদেরকে তিনি জেলে ভরছেন, তাদেরকে জেলে ভরে তাদের আসল আওয়াজটাকে তাদের বন্ধ করতে চাইছেন। মুখ্যমন্ত্রী নিজেই শুক্রবারই সেজে বসে থাকতেন যখন একটা সময়, তখন তো এরকম বক্তব্য দেখা যেত, তখন তো তিনি বিজেপির বিরুদ্ধেই কথা বলতেন। তখন তো তিনি আজকে যারা স্বতন্ত্র, যারা আজকে পতাকা পোড়ানোর দল, আমি তো মনে করি যে যেই দলটা পতাকা পোড়ানোর দল, এই দল সবথেকে বড় রাষ্ট্রবাদী দল, সবথেকে বড় দেশবিরোধী দল। যেই দল এসে রাস্তায় নেমে কোনো একটা পলিটিক্যাল পার্টির পতাকা পোড়াতে পারে, সেই দলের থেকে বেশি দেশবিরোধী কোনো দল হতে পারে না। কারণ পতাকা পোড়ানোর মতো একটা বড় ক্রাইম যেই দলের কর্মীরা করছে, সেই দলকে উনি লিড দিচ্ছেন। তাহলে ওনার দলের কর্মীরা সব থেকে বড় দেশদ্রোহী। উনি আজকে শুক্রবারই তকমা লাগিয়ে দিচ্ছেন শুধুমাত্র মুসলমানদেরকে দাগানোর জন্য, মুসলমানদেরকে আসামি বানানোর জন্য, মুসলমানদেরকে যাতে বেশি বেশি করে জেলে ভরা যায় সেই জন্য। কারণ উনি জানেন যে মুসলমানদেরকে জেলে ভরেই শুধুমাত্র ওনাদের রাজনৈতিক উদ্দেশ্য পালন করা সম্ভব। মুসলমানদের বিরোধে কথা বলে মানুষকে শুধুমাত্র বিভ্রান্ত করতে চাইছে।
হিন্দু মুসলিম করে মানুষকে বিভ্রান্ত করে রাখতে চাইছে। কারণ আসল পশ্চিমবঙ্গ ক্ষমতায় এসছে যেই প্রতিশ্রুতি নিয়ে, প্রতিশ্রুতি কিছু পালন করতে পারছে না। মানুষকে যেই প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল সেই প্রতিশ্রুতিগুলো পালন হয়নি। সেই প্রতিশ্রুতির মধ্যে দিয়ে মানুষকে বোকা বানিয়েছে। আমরা যদি লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা ভাণ্ডার বলি, মানুষকে বোকা বানানো হচ্ছে এতদিন ধরে। এর কথা নিয়ে আমরা যদি কথা বলি, মানুষকে বোকা বানানো হয়েছে। মানুষকে প্রতিশ্রুতিগুলো পালন করতে পারেনি। মানুষ এই প্রতিশ্রুতিগুলো নিয়ে যাতে কথা না বলে, মানুষ যাতে অন্য সমাজ যাতে সমাজ যাতে অন্য রকমের টপিক নিয়ে মেতে থাকে, অন্য রকমের কনসেপ্ট নিয়ে মানুষ মেতে থাকে, মানুষের যাতে বিভ্রান্ত হয়ে থাকে, আসল ইস্যুগুলো নিয়ে যাতে আমরা প্রশ্ন না করি, মানুষ যাতে আসল ইস্যু নিয়ে প্রশ্ন না করে, তাই এইসব শুক্রবারই মন্তব্য করছেন। যে কোনো পতাকা হোক, সেটা রাজনৈতিক হোক কিংবা অরাজনৈতিক, সেটা হচ্ছে কাপড়ের টুকরো শুধুমাত্র নয়, সেটা হচ্ছে দলের প্রতীক। সেই জায়গায় দাঁড়িয়ে কাস্তে হাতুড়ির পতাকা এবং ককরোচ জনতা পার্টির পোস্টারের ওপর জুতো মারা হচ্ছে, সেটাকে পুড়িয়ে দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে বামপন্থী এবং ককরোচ অর্থাৎ আরশোলা কোনো রকম কিটরা, বামপন্থীদেরকেও কিট বলা হচ্ছে, কিটটা নাকি ভারতবর্ষের মাটিতে, শ্যামাপ্রসাদের মাটিতে। আসলে রাজনৈতিক শিক্ষাটা নেই। সেই ভারতবর্ষ যেই কাঠামোতে তৈরি, ভারতবর্ষের সমাজ বা ভারতবর্ষের রাজনীতি যে কাঠামোতে তৈরি, সেই রাজনৈতিক শিক্ষাটা এনাদের কর্মীদের মধ্যে দেখতে পাওয়া যায় না। যদি এই রাজনৈতিক শিক্ষা এনাদের কর্মীদের মধ্যে থাকতো তাহলে আজকে এরকম মন্তব্য করতো না। এবং পতাকা পোড়ানোর মতো জঘন্য বা পতাকা পোড়ানোর মতো লজ্জাজনক বা ন্যাক্কারজনক কাজ যে দলের কর্মী করতে পারে, সেই দলের নামই হচ্ছে ভারতীয় জনতা পার্টি। এবং এরাই ন্যাক্কারজনক কাজ করছে বলে আজকে মুখ্যমন্ত্রীকে সে এরকম শুক্রবারই তকমা লাগাতে হচ্ছে যাতে এদেরকে ডিফেন্ড করা যায়। কিন্তু এদেরকে বেশি দিন ডিফেন্ড করা যাবে না। আসলে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের চিত্রটা কি, যারা রাস্তায় প্রতিবাদ করছে, যারা সত্যের পাশে দাঁড়াচ্ছে, যারা কোনো রকমের সরকার ক্ষমতায় আসা 2 মাসের মধ্যে গরিবের পেটে লাথি মারছে, গরিবের রুজি রুটি কেড়ে নিচ্ছে, গরিবের প্রাপ্য তাদের মজুরি কেড়ে নিচ্ছে, এবং যেখানে যেই সংখ্যক মানুষরা লক্ষ্মীর ভাণ্ডার পেত তার হাফ সংখ্যক মানুষকে অন্নপূর্ণা দেওয়া হচ্ছে, এবং যেভাবে মানুষের অত্যাচার শুরু করেছে তার বিরুদ্ধে যখন কথা উঠছে, প্রশাসন একই গাফিলতি, যেই গাফিলতি প্রশাসনে 15 বছর ধরে মানুষ দেখে এসেছে, সেই একই গাফিলতিতে মানুষ আবার থেকে গেছে, পুলিশ থেকে গেছে। তাহলে এইগুলো নিয়ে যখন প্রশ্ন উঠছে, সরকার কি করছে? তাদেরকে জেলে ভরছে, সরকার তাদেরকে গুন্ডা বলছে, সরকার অসাংবিধানিক আইন নিয়ে আসছে, গুন্ডা দমন আইন বলে। এইগুলোর বিরুদ্ধে যখন যাতে মানুষ কথা না বলতে পারে, মানুষ যাতে একজোট না হয়ে যায়। এবং এরা জানে খুব ভালো করে যে এরা ক্ষমতায় এসছে মানুষকে বিভ্রান্ত করে, মানুষকে ফলস ইনফরমেশন দিয়ে, মিস ইনফরমেশন দিয়ে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আইটি সেলকে কাজে লাগিয়ে সেই জায়গাটা যাতে মানুষের মধ্যে আবার তৈরি না হয়ে যায়, মানুষ যাতে বুঝে না যায় যে আমাদেরকে মিস ইনফরমেশন দিয়ে আমাদেরকে ভরসা দেওয়ানো হয়েছিল। যেই সরকারের উপর আমরা ভরসা করেছি, আমরা মিস ইনফরমেশনে ভরসা করেছি। সেটা সেই সরকারি প্রকল্প নিয়ে হোক, ডিএ নিয়ে হোক, চাকরি দেওয়া নিয়ে হোক, যা নিয়ে হোক না কেন, মানুষ বুঝতে আস্তে আস্তে মানুষ তো বুঝতে শুরু করবে। তাই এই মানুষ যাতে এই রিয়েলাইজেশনটা না করে, তার আগেই মানুষের মধ্যে এই শুক্রবারই সোমবারে এরকম মন্তব্য করে মানুষকে উস্কে দাও, মানুষ যাতে উস্কে থাকে, মানুষ যাতে নিজেদের মধ্যে লড়াই করতে থাকে এবং আসল ইস্যুগুলোর থেকে সরকার যাতে সরে যেতে থাকে, এবং পুলিশ দিয়ে যাতে আসল মানুষদেরকে গ্রেফতার করে আসল ইস্যু সরিয়ে দেওয়া যায়, সেই জায়গাটা এরা ব্যস্ত। একেবারে শেষ প্রশ্ন করব, আমরা দেখতে পেয়েছি যে বারংবার সাংবাদিকদের উপর আক্রমণ হচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে বলা হচ্ছে যে মেইন স্ট্রিম বলো বা ডিজিটাল, প্রত্যেক সাংবাদিকদের উপরই কিন্তু বারংবার আক্রমণ করা হচ্ছে। সেই জায়গা দাঁড়িয়ে তো সাংবাদিকদের উপর আক্রমণ অত্যন্ত আপত্তিজনক, অত্যন্ত নিন্দাজনক বিষয়। আমরা কেউ সমর্থন করছি না সাংবাদিকদের উপর আক্রমণ, সবাই আমরা নিন্দা করছি বিষয়টা। কিন্তু বিষয়টা হলো যে পুলিশ সেখানে মোতায়েন থাকতে, যেই মিছিলটা পুলিশের পারমিশন নিয়ে হয়েছিল, পুলিশের পারমিশন নিয়ে সেখানে একটা বিশাল সংখ্যক পুলিশ জমায়েত যখন হচ্ছে, পুলিশের দায়িত্ব, সেখানে পুলিশের দায়িত্ব, তাহলে পুলিশ থাকতে আক্রমণটা কী করে ঘটলো? তাহলে এখানে প্রশাসনিক গাফিলতি, সেই প্রশাসনিক গাফিলতির দায়িত্ব তো সরকারের। তাহলে আমি তো মনে করি এটা সরকারের গাফিলতি যে এখানে সাংবাদিকদের উপর আক্রমণ হচ্ছে। সাংবাদিকরা যেখানে গ্রাউন্ড লেভেলে গিয়ে রাস্তায় নেমে কাজ করছে, মানুষকে সঠিক ইনফরমেশন দিচ্ছে, সেই ইনফরমেশন সঠিক ভুল এখন সাংবাদিকদের অবশ্য দু রকমের টাইপ এসে গেছে, সব সাংবাদিকরা সঠিক ইনফরমেশন দেয় না। তা সত্ত্বেও আমি সাংবাদিক পেশাটার প্রতি যথেষ্ট সম্মান রেখে শ্রদ্ধা রেখে ভালোবাসা রেখে আমি বলছি, আমাদের গণতান্ত্রিক অধিকার, প্রতিবাদ করতে হবে, অন্যায় হলে সে প্রতিবাদ হবেই, কিন্তু প্রতিবাদটা যেন গণতন্ত্রের মধ্যে আবদ্ধ থাকে, ডেমোক্রেটিক হতে পারে। আজকে তো এখানে কারফিউ জারি করা হয়েছে, দেখুন 163 জারি করবেন, সেটা রাইট আছে, জারি করতেই পারে। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে যে 1890 সালে যে মসজিদটি তৈরি হয়েছে, তারপরে এয়ারপোর্ট হয়েছে 1924-এ। এই কথাটা আমি ঘোর বিরোধী যে এয়ারপোর্ট প্রিমিসেসের মধ্যে মসজিদ, বলতো মসজিদের প্রিমিসেসে এয়ারপোর্ট এসে গেল, এই কথাটা বলা দরকার। তবে হ্যাঁ, অনেক কটা বিষয় থাকছে, নিরাপত্তার বিষয় থাকছে, থার্ড লেন তৈরি করা, রানওয়ে তৈরি করার বিষয় থাকছে, এবং মুসলিমদের ধর্মীয় উপাসনাকে রক্ষারও একটা প্রশ্ন থেকে যাচ্ছে। যখন এই এতগুলো গুরুত্বপূর্ণ বিষয় যখন থেকে যাচ্ছে, সেটা নিয়ে উল্টাপাল্টা মন্তব্য না করে আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদন এটাই করবো যে এয়ারপোর্ট অথরিটি, মসজিদ কমিটি, সিভিল সোসাইটি, ইসলামিক স্কলার যারা আছে তাদেরকে নিয়ে বসুন। আমার বিশ্বাস এটা একটা সুন্দর ওয়ে আউট হবে।
কারণ তখন বুদ্ধবাবুর আমল ছিলেন, সেন্ট্রাল অ্যাভিয়েশন মিনিস্টার তখন বিজেপির আন্ডারে ছিল, তারা এসেছিলেন এখানে, তারা আলোচনা করেছেন, বেশ কিছু কি নোটও ছিল, সেই নোটটাও তোলা হোক, তখন কি কি বিষয়টা নিয়ে আলোচনা চর্চা হয়েছিল সেগুলো থেকে অনেক দেখা যাবে। অহেতুক এটাকে নিয়ে এই মসজিদটাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা তৈরি হোক বা বাজে পারসেপশন তৈরি হোক, এটা আমি চাই না। এর জন্য একটা গোল টেবিলের খুবই প্রয়োজন আছে। তৃণমূল যে পাপগুলো করেছে অবশ্যই মমতা ব্যানার্জিকে একটা বড় অংশে পাপ দিতে হবে মাথায়। কারণ দর্শক, এতক্ষণ যে আপনারা দেখলেন কিভাবে শুভেন্দু অধিকারী একের পর এক মিথ্যা কথা বলে যাচ্ছেন, এবং উনি বিধানসভায় দাঁড়িয়ে যেইভাবে কথা বলেন মনে হয় যেন উনি কোনো রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে কথা বলতেছেন। আমরা সেটা দেখেছি, এবং মুসলিমদেরকে পিছন থেকে বাস দিচ্ছে, অন্যদিক থেকে তাদের ধর্মীয় যে স্থান রয়েছেন মসজিদ, সেটাকে বিভিন্ন জায়গা থেকে ভেঙে ফেলছেন, কিন্তু নওশাদ সিদ্দিকীকে আবার পাম দিচ্ছেন বিধানসভায় দাঁড়িয়ে। আবার অন্যদিকে হুমায়ুন কবির কোথায় এখন বর্তমানে? হুমায়ুন কবিরের তো কোনো নামগন্ধই নেই, নামগন্ধ বর্তমানে নেই হুমায়ুন কবির আসলে কোথায়? হুমায়ুন কবির মূলত এই শুভেন্দু অধিকারীর এজেন্ট, এই শুভেন্দু অধিকারীর দালাল। মুসলিমদেরকে কিভাবে আসলে একটা গোলক ধাঁধার ভিতরে রাখবেন, একটা ধোঁয়াশার ভিতরে রাখবেন, মুসলিমদেরকে কিভাবে বোকা বানিয়ে রাখবেন, সেটা এই শুভেন্দু অধিকারী এই হুমায়ুন কবিরকে দিয়ে করায়। দর্শক, যা বলার বলবেন কমেন্ট বক্সে, আপনাদের জন্য কমেন্ট বক্স একদমই খোলা। যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন, এখন একটি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।